আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউপি কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নগদান বই, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 6। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নগদ প্রদান জাবেদা। গত ক্লাসে আমরা শিখেছিলাম নগদ প্রাপ্তি জাবেদা কিভাবে নির্ণয় করতে হয়, এবং আজকে আমরা শিখবো যে নগদ প্রদান জাবেদা কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে নগদ প্রদান জাবেদায় হচ্ছে, যেহেতু কথাটা বলছে নগদ প্রদান, যেহেতু নগদ প্রদান বলছে তার মানে আমার নগদ টাকা যাওয়া বোঝাইছে। তার মানে এই নগদ প্রদান জাবেদায় শুধুমাত্র সেগুলোই আসবে যেটা তারা আমার নগদ টাকা যাওয়া বোঝাবে। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে আমরা এখন আমাদের উদ্দীপকটা পড়ে নেই নগদ প্রদান জাবেদার। তাহলে দেখো, বলছে যে মৌসুমী এন্টারপ্রাইজের 2017 সালের জুলাই মাসের নগদ প্রদত্ত লেনদেন সমূহ নিম্নরূপ: জুলাই 2 নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, জুলাই 5 পাওনাদার মিলন ট্রেডার্সকে এত নং চেকে এত টাকা প্রদান। তারপরে হচ্ছে জুলাই 8 আসবাবপত্র ক্রয় 4,000 টাকা, জুলাই 15 ঋণের সুদ প্রদান 500 টাকা, জুলাই 20 রুনাকে পরিশোধ 2,800 টাকা, এবং এর পরিপ্রেক্ষিতে বার্তা প্রাপ্তি 200 টাকা। তাহলে এই ছিল হচ্ছে আমাদের উদ্দীপক। এখান থেকে হচ্ছে আমরা বের করব নগদ প্রদান জাবেদা। তাহলে নগদ প্রদান জাবেদা করার জন্য প্রথমে আমরা ছকটা আগে এঁকে নেই, তারপরে হচ্ছে আমরা ম্যাথটা সলভ করব। তাহলে এই দেখো, আমরা হচ্ছে নগদ প্রদান জাবেদার ছকটা এঁকেছি। তারিখ, চেক নম্বর, ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্তবার্তা ক্রেডিট, নগদ ক্রেডিট। তাহলে এই ছিল হচ্ছে আমার নগদ প্রদান জাবেদার ছক। এখন আমরা শুধুমাত্র সেই সব লেনদেনগুলোরই আমরা এখানে এন্ট্রি করব যেগুলো দ্বারা বোঝায় যে নগদ প্রদান মানে আমার নগদ টাকা গেছে আমার থেকে। তাহলে প্রথমে দেখো, বলছে যে জুলাই 2 তারিখ নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। নগদে পণ্য ক্রয়। এখন তাহলে যখন আমরা নগদ প্রাপ্তি নগদ প্রদান যেই অঙ্কই করি না কেন, আমি বলেছিলাম যে কি করতে হবে, প্রথমে আমাদেরকে হচ্ছে জাবেদাটা আগে ভালো করে করতে হবে প্রত্যেকটার। তাহলে হচ্ছে আমরা এই কোথায় কোথায় টাকা যাবে তাহলে ওইটা আমরা সহজে বুঝতে পারবো। তাহলে দেখো, নগদে পণ্য ক্রয় করলে এটার জাবেদা কি হয়? ক্রয় হিসাব ডেবিট হয়, আর নগদান হিসাব ক্রেডিট হয়। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব হয় ক্রেডিট। তাহলে দেখো তো আমাদের টাকাটা কোথায় কোথায় যাবে। যে দেখো, ক্রয়ের কি আমাদের এখানে ঘর আছে? হ্যাঁ, এই যে ক্রয়ের ঘর, আর নগদেরও ঘর আছে হচ্ছে এই যে এখানে। তাহলে দুইটারই যেহেতু ঘর আছে, তাহলে আমাদের এই দুই জায়গায় টাকাটা কি যাবে। তাহলে এখন আমরা দেখো, প্রথমে হচ্ছে আমরা সাল দেই 2017 জুলাই 2, 2017 জুলাই 2 তারিখ। তাহলে দেখো, এখন আমরা ডেবিট হিসাব খাত মানে এখানে তো আমরা বিবরণটা লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো? আমি বলেছিলাম যে এই নগদ প্রাপ্তি নগদ প্রদান যখন আমরা করব, তখন হচ্ছে আমাদের ক্রয় বিক্রয় থাকলে সেখানে আমরা ক্রয় বিক্রয় না লিখে এরকম জাস্ট এরকম হাইফেনের মতো করে একটা দাগ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এটা দ্বারাই বুঝাচ্ছে যে এখানে আমাদের ক্রয় হয়েছে। তাহলে এটা দিলাম। এখন টাকাটা আমাদের কোথায় যাবে? ক্রয়ে যাবে, আর কোথায় যাবে? নগদে যাবে। তাহলে আমরা লিখি 5,000 ক্রয়ের ঘরে, 5,000 নগদের ঘরে। শেষ। তাহলে এটা বসানো হচ্ছে আমাদের শেষ। এরপরে বলছে জুলাই 5 তারিখ পাওনাদার মিলন ট্রেডার্সকে এত নং চেকে 3,000 টাকা প্রদান। তাহলে দেখো, এখানে হচ্ছে আমাদের চেক নম্বরও দেওয়া আছে। তাহলে দেখো, প্রদান জাবেদায় কিন্তু আমাদের আরেকটা ঘর বেশি আছে, সেটা হচ্ছে চেক নম্বর। এটা এই কারণে যে আমাদের এখানে চেক নম্বর দেওয়া থাকবে। এখানে আমাদের চেক নম্বর দেওয়া আছে 68,943 নং চেকে হচ্ছে তোমার 3,000 টাকা প্রদান করছে। তাহলে আমাদের এখন যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আমরা তারিখটা দেই জুলাই 5। এবার দেখো, এখন এই যে জুলাই 5-এর যেই এখানে আমাদের জাবেদাটা করলে কি কি হচ্ছে, আগে আমরা হচ্ছে জাবেদাটা করে নিব। বলছে যে মিলন ট্রেডার্সকে এত নং চেকে 3,000 টাকা প্রদান। তাহলে পাওনাদার মিলন ট্রেডার্সকে আমরা কি করছি? 3,000 টাকা প্রদান করছি। তাহলে যেহেতু প্রদান করছি, তাহলে আমাদের কি হচ্ছে? নগদান হিসাব ক্রেডিট। কাকে প্রদান করছি? পাওনাদারকে। তার মানে হচ্ছে কি, পাওনাদার হিসাব ডেবিট।
আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে আগে আমরা হচ্ছে এখানে যেহেতু আমাদের চেক নম্বর দেওয়া ছিল, আমরা চেক নম্বরটা আগে লিখে নিই, 68,943। হ্যাঁ, এটাই হচ্ছে, আর আর কোনো কাজ নাই এই চেক নম্বরের। এবার আমরা পাওনাদারকে পরিশোধ করছে, পাওনাদার মিলন ট্রেডার্সকে। তাহলে আমরা এখানে লিখি হচ্ছে মিলন মিলন ট্রেডার্স। তাহলে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখন যেহেতু পাওনাদার হিসাব ডেবিট আছে, এখানে কি আমাদের পাওনাদারের ঘর আছে? এই যে হচ্ছে আমাদের পাওনাদারের ঘর। আরেকটা কি আছে? নগদ। তাহলে নগদের ঘর তো আছেই, এই যে নগদান ক্রেডিট। তাহলে আমাদের টাকাও যাবে কি এই দুইটা ঘরেই যাবে। তাহলে আমরা লিখি যে 3,000 একটা হচ্ছে পাওনাদারের ঘরে, আর একটা হচ্ছে নগদের ঘরে। আর অঙ্ক করতে করতে তোমরা খেয়াল রাখবা যে আমার ডেবিট পাস ক্রেডিট পাস মিলতেছে কিনা। যেমন দেখো, আগে আমরা 5,000 একটা ডেবিট পাশে লিখছি, একটা ক্রেডিট পাশে লিখছি। এখন আবার 3,000 একটা ডেবিট পাশে, একটা ক্রেডিট পাশে। তো সেই অনুযায়ী আমাদের কিন্তু ডেবিট পাস ক্রেডিট পাস সমানই থাকতেছে, ঠিক আছে? যদি ডেবিট পাস ক্রেডিট পাস সমান না থাকে, তখন কিন্তু তোমাদের ম্যাথে ভুল আছে, এটা তোমাদের দেখতে হবে। আচ্ছা, তাহলে এটা বসানো শেষ। এবার আমাদের যেটা করতে হবে, আসবাবপত্র ক্রয় 4,000 টাকা, জুলাই 8 আসবাবপত্র ক্রয় 4,000 টাকা। দেখো এখানে আসবাবপত্র ক্রয় করছে 4,000 টাকা, এটার জাবেদা করলে কি হচ্ছে, যেহেতু ক্রয় করছি আসবাবপত্র, তাহলে আমার কাছে আসবাবপত্র আসছে। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আর আর নগদান, যেহেতু আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তো নগদান হিসাব হচ্ছে কি ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন দেখো এখানে আমার নগদের ঘর কিন্তু আছে, তাই না? এই যে নগদের ঘর আছে, কিন্তু আসবাবপত্রের ঘর কি আছে? আসবাবপত্রের ঘর কিন্তু নেই। তাহলে আসবাবপত্রের ঘর নেই, তাহলে এটা আমরা নগদ প্রাপ্তি জাবেদায়ও বুঝেছিলাম যে যেটার ঘর থাকবে না সেটাই কোথায় যাবে? অন্যান্য হিসাবে যাবে, ঠিক আছে? যেটার ঘর থাকবে না সেটা যাবে কি? অন্যান্য হিসাবে। তার মানে আমরা আসবাবপত্রের টাকাটা কোথায় লিখবো? অন্যান্য হিসাবে লিখবো, আর নগদের টাকাটা তো আমরা নগদেই লিখবো। তাহলে আমরা এখন লিখি, এখানে আমরা লিখবো আসবাবপত্র হিসাব। এখানে তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে যে আমি একটু আগে বলেছি যে ক্রয় বিক্রয় থাকলে সেখানে বিবরণের ঘরে এই যে এরকম একটা হাইফেনের মতো একটা দাগ হবে। তাহলে এখানে তো আসবাবপত্র ক্রয় করেছিল, তাহলে এখানে আমরা এই দাগটা না দিয়ে আমরা আসবাবপত্র হিসেব কেন লিখলাম? এই যে এই দাগটা শুধুমাত্র তখন হবে যখন হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করা হবে, শুধুমাত্র তখন হবে। আর নর্মালি এটা তো আমাদের সম্পদ ক্রয় করা হয়েছে, তো এখানে আমাদের ক্রয় হিসাব কিন্তু আসে নাই। জাবেদার মধ্যে যখন তোমার ক্রয় হিসাব আসবে, তখন তুমি হচ্ছে এখানে এটা লিখবা। তাহলে এখানে তো আমরা যেহেতু সম্পদ কিনছি, তো আমার এখানে আসবাবপত্র হিসাবে নামটাই দিতে হবে। তাহলে আমরা এখন দেখি, তাহলে অন্যান্যর ঘরে হচ্ছে 4,000, নগদের ঘরে 4,000, শেষ। এরপরে বলছে হচ্ছে জুলাই 15 ঋণের সুদ প্রদান। যেহেতু ঋণের সুদ প্রদান করছে, তার মানে আমার কাছ থেকে নগদান হিসাব গেছে। আর যেহেতু ঋণের সুদ প্রদান করছে, ঋণের সুদের এখানে কিন্তু কোনো ঘর নাই, তাই আমাদের কোথায় যাবে? অন্যান্যতে যাবে। তাহলে দেখো আমরা এখন এটা করি, 15 এখানে আমাদের লিখতে হবে হচ্ছে ঋণের সুদ, হ্যাঁ। তাহলে যেহেতু ঋণের সুদ দিচ্ছি, তার মানে আমার নগদ টাকা চলে গেছে, তাহলে এখানে নগদের ঘরে আমাকে লিখতে হবে 500। আর ঋণের সুদের কিন্তু কোনো ঘর নেই, এজন্য আমাদের যেটা করতে হবে অন্যান্যতে লিখে দিতে হবে, মানে যেটার ঘটায় সেটা হচ্ছে আমাদের অন্যান্যতে লিখতে হবে। আরেকটা আমি কথা বলি, কখনো যদি ব্যাংক হিসাব আসে, ঠিক আছে, কখনো যদি ব্যাংক হিসাব আসে, তখন সাপোজ আসলো যে ক্রয় হিসাব আর হচ্ছে ব্যাংক হিসাব, ঠিক আছে, যদি এরকম আসে, তখন তোমরা কি করবা? ক্রয়ের তো ঘর আছে, কিন্তু ব্যাংকের কি ঘর আছে? ব্যাংকের কিন্তু ঘর নাই, তাহলে নর্মালি কিন্তু লজিক অনুযায়ী অন্যান্যতে তোমরা বসাবা। কিন্তু মনে রাখবা যে যখন ব্যাংক থাকবে, ব্যাংক থাকলেও আমরা সেটা নগদের ঘরেই লিখবো, ঠিক আছে? নগদে যাবে নগদের টাকাটা, আর যদি ব্যাংক থাকে, ব্যাংকের মাধ্যমে লেনদেন থাকে, সেটাও যাবে কি এই নগদের মধ্যে, ঠিক আছে? তাহলে এটাই ছিল। আর
এই নগদ প্রাপ্তি প্রদানে কখনো তোমার হচ্ছে কন্ট্রা এন্ট্রি বা ওই যে উদ্বৃত্ত নগদ, ওই যে 1 তারিখে থাকে না নগদ উদ্বৃত্ত, যে ব্যাংক জমাতিরিক্ত এটা দেওয়া থাকে, যে এই জিনিসগুলো হচ্ছে আমার নগদ প্রাপ্তি প্রদানে আসবে না। কন্ট্রা এন্ট্রি, বাকিতে লেনদেন, তারপর হচ্ছে এই উদ্বৃত্তের টাকাগুলো, এই তিনোটার কোনোটাই হচ্ছে নগদ প্রাপ্তি প্রদানে আসবে না। আচ্ছা, এরপরে লাস্টের তারিখ 20 বলছে যে রুনাকে পরিশোধ 2800 টাকা, এর পরিপ্রেক্ষিতে বার্তা প্রাপ্তি হচ্ছে 200 টাকা। তাহলে দেখো রুনাকে পরিশোধ করছে 800 টাকা, তাহলে নগদান ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট 2800, বার্তা প্রাপ্তি তার মানে প্রাপ্ত বার্তা ক্রেডিট 200। এখন দেখো দুইটাই ক্রেডিট হয়েছে, 2800 আর 200 যোগ করলে কত হয় 300। তাহলে এই 300 টাকায় হচ্ছে আমার পাওনাদারকে দেওয়া লাগতো, কিন্তু পাওনাদার আমাকে ছাড় দিয়েছে 200 টাকা, তো এটা আমার জন্য প্রাপ্ত বার্তা। তাহলে পাওনাদার হিসাব হচ্ছে আমার জন্য ডেবিট হবে, পাওনাদার হিসাব ডেবিট কত টাকা 3000 টাকা। ঠিক আছে, দেখো আমার ডেবিট পাস ক্রেডিট পাস মিলল না, পাওনাদার ডেবিট একাই 3000 আর ক্রেডিট দুইটা যোগ করার পরে কত হলো 2800 আর 200 যোগ করার কত হয়েছে 3000 হয়েছে। তাহলে এখন এই অনুযায়ী হচ্ছে আমরা এখানে বসাবো। তাহলে রুনাকে যেহেতু পরিশোধ করছে আমরা এখানে লিখি রুনা, তাহলে পাওনাদার ডেবিট, পাওনাদারের ঘর আছে, তাহলে পাওনাদারের ডেবিটে আমরা কত বসাবো 3000 টাকা বসাবো। এরপরে প্রাপ্ত বার্তা 200 যেটা আছে এখানে, আমরা এখানে বসাবো 200, আর এরপর আছে নগদ ক্রেডিট 2800, তো আমরা এখানে বসাবো 2800। শেষ। তাহলে দেখো আমাদের ক্রেডিট এই দুটো যোগ করলেও 3000 হচ্ছে, আর ডেবিট একাই হচ্ছে পাওনাদারের 3000 টাকা আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের ম্যাথের শেষ। এবার আমাদের যেটা করতে হবে শুধুমাত্র হচ্ছে সবগুলো এন্ট্রি যোগ করে বসে দিতে হবে। তাহলে আমরা হচ্ছে এখন যোগ করব 5000, এটা যোগ করলে হয় হচ্ছে 6000, 4500, 200, হ্যাঁ 200, আর এটা যোগ করলে হচ্ছে 15300, 15300। তাহলে এই হচ্ছে আমাদের হয়ে গেল নগদ প্রদান জাবেদা, একদম প্রাপ্তি জাবেদার মতোই। শুধুমাত্র তোমাকে যেটা করতে হবে ঘরগুলো তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, ঘরগুলো উল্টাপাল্টা একদম করা যাবে না, তাহলে কিন্তু তোমার অ্যান্সার মিলবে না। তাহলে এখন এই অঙ্কটা আমাদের হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? নর্মালি প্রাপ্তি জাবেদাতে আমরা যেটা করেছিলাম প্রদান জাবেদাতে আমরা সেটাই করব। সেটা হচ্ছে এই যে ডেবিট পাস, এই ডেবিটের 3টা আমরা যোগ করব, আর ক্রেডিটের 2টা আমরা আলাদা করে যোগ করব। তাহলে দেখবো যে ডেবিটের 3টার যোগফলের সমান কি আমার ক্রেডিটের 2টার যোগফলের সমান হয়েছে কিনা। যদি সমান হয় তার মানে আমার অঙ্ক হয়েছে, নাহলে হয় না। যেমন এখানে যোগ করলে ক্রেডিট পাস যোগ করলে হবে হচ্ছে 15500 টাকা, ক্রেডিট 2টা যোগ করলে এখানে আছে 15300 আর এখানে আছে 200, তাহলে হচ্ছে 15500। এখন দেখো তোমরা ক্যালকুলেটরে এই 3টা যোগ করলেও হবে হচ্ছে 15500। তার মানে আমার দুই পাশে মিলছে, তার মানে হচ্ছে আমার অঙ্ক হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে তোমরা নরমালি ক্যালকুলেটরে করবা, কিন্তু আমাদের অঙ্ক হচ্ছে এখানেই শেষ। অঙ্ক শেষ করার পরে জেড দিয়ে দিবা, শেষ। তাহলে এই ছিল হচ্ছে আমাদের নগদ প্রদান জাবেদা। ইনশাআল্লাহ সামনে যখন আমরা সৃজনশীল প্র্যাকটিস করব তখন তো আমরা আরো দেখবই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই অধ্যায়ের যে সৃজনশীল গুলো আছে সেই সৃজনশীল গুলো হচ্ছে আমরা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।